করছে, ঝরে ঝরে পড়ছে, দেখাচ্ছে। রিসেন্টলি একজন দুজন বেশি কপি করে, তবে আগে অনেকেই কপি করতো এবং তাদের সাথে আমার এখন কথা হয়। ফুড ব্লগিংটা এখন যে জায়গায় আছে, ফুড ব্লগিং পরবর্তীকালে একটা ভালো বিজনেস অপশন হতে পারে, একটা ভালো কেরিয়ার অপশন হতে পারে। এখন যদি সবাই সব খেয়ে দারুণ দারুণ বলে, সেটা তো খারাপ ভালো সবকিছুতেই থাকে, কিন্তু তা বলে আমি যেটা প্রমোট করতে গেছি স্বাভাবিকভাবে সেটা তোমাকে প্রোভাইড করা হবে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, সত্যি কথা। লাক ফ্যাক্টর যদি তোমার কোনো সময় কাজ করে যায়, তুমি সকালে উঠে দেখবে তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। কম সময়ে কি করে মানুষের কাছে পৌঁছবে। নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আরেকটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার সঙ্গে আছে এক নতুন অতিথি, যিনি বাংলার অন্যতম ফুড ব্লগার এবং হাওড়া শহরের বুকে প্রথম ফুড ব্লগার, যাকে গোটা বাংলার মানুষ হ্যাংলাস ডে আউট নামে চেনে, বৈশাখী ভট্টাচার্য। নমস্কার বৈশাখী দি। নমস্কার। তো প্রথমে আমরা পুজো ক্লিক্সের পক্ষ থেকে বৈশাখী দিকে বরণ করে নেব। থ্যাংক ইউ। এইবার আমাদের শুরু হচ্ছে পুজো ক্লিক্সের গল্প কথার কোশ্চেন অ্যান্সার রাউন্ড। তো বৈশাখী দি, ফুড ব্লগিং শুরু করার পেছনে মূল প্রেরণা কি ছিল তোমার? আমি আসলে ওইভাবে তো ফুড ব্লগিং ভেবে শুরু করি, মানে এখন যেমন প্রত্যেকটা ঘরে ঘরে ব্লগার বলতে গেলে, তো আমি যখন শুরু করেছিলাম আজ থেকে প্রায় 7-8 বছর আগে, তখন এই ব্লগিং এর কনসেপ্টটাই আমার জানা ছিল না। মানে ব্লগিং মানে আমরা বন্ধুরা খেতে যেতে খুব, তখন আমার কলেজ সবে সবে শেষ হয়েছে, বন্ধুরা মিলে খেতে যেতাম। তো সেই থেকে, আর তখন না কিছু কিছু অ্যাপে ডিসকাউন্ট পাওয়া যেত, তো সেই জন্য বিভিন্ন তখন কলকাতাতে, হাওড়াতে তো তখন এত কিছু ছিল না, মেনলি কলকাতাটাই এক্সপ্লোর করতাম। তো সেই থেকেই আমার এইটা শুরু করা, এবং তারপরে যখন আস্তে আস্তে মানে ভিউজ বাড়তে থাকে বা লোকজন চিনতে শুরু করে, তখন বুঝলাম যে এটা একটা মানে এটাকে ব্লগিং বলে এবং এটাও একটা প্রফেশন হতে পারে। হ্যাংলাস ডে আউটের মেন হ্যাংলাটাকে? আমার মানে হ্যাংলাস ডে আউট তো মানে শুধু আমি, মানে আমার কোনো টিম নেই, কিন্তু এরকম যা এডিট থেকে শুরু করে ভিডিও করা সমস্ত কিছু। হ্যাঁ, যখন এবার অনেকে বলতে পারে তাহলে আমার ভিডিওগুলো কে করে, আমার বন্ধু বান্ধবরা যখন যে ফ্রি থাকে, আগে তারা যেত, এখন অনেক সময় সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত, যদি কেউ যেতে না পারে ভরসা ট্রাইপড। তো মানে হ্যাংলা বলতে গেলে আমি, আর মানে হ্যাংলা কথা হচ্ছে না, আমি না মানে যে খুব বেশি খেতে পারি ওরম নয়, মানে চোখের খিদেটা, মানে হ্যাংলাই ব্যাপারটা আর কি, চোখের খিদেটাই আমার বেশি। হয়তো এক প্লেট বিরিয়ানি দেখে খুব খেতে ইচ্ছা করলো, কিন্তু আলটিমেটলি হয়তো পুরোটা আমি খেতেও পারলাম না, তো হ্যাংলা আমি। ফুড ব্লগিংটাকেই কেন বেছে নিলে তুমি? ওই যে বললাম যে মানে আগে তো ওইভাবে শুরু করিনি, খাওয়া দাওয়া থেকে ফুড ব্লগিং এ আসা আর কি, মানে যেহেতু আমি বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্ট ভিজিট করতাম, সেই থেকে ফুড ব্লগিং এ আসা। নয়তো বেছে নেওয়ার নয়, মানে যেহেতু এটার মানে গ্রোথটা হঠাৎ করেই পেয়েছি, ঠিক আছে, মানে সেই জন্য এটাতে আসা। নয়তো আমার কিন্তু প্রচুর হবিজ আছে, আমি সবকিছু নিয়েই কাজ করেছি, কখনো না কখনো, কখনো ফটোগ্রাফি নিয়ে কাজ করেছি, ঠিক আছে, মানে কোনো ম্যাগাজিনে, আমার অনেক ম্যাগাজিনে আমার ছবি মানে ফটোগ্রাফিও বেরিয়েছে, গান নিয়ে কাজ করেছি, এখনো গান শিখছি বা করছি। তো ওরকম কোনো ব্যাপার নেই যে এটাই পার্টিকুলার, এটা মেন আমি করি, কিন্তু আদারওয়াইজ আমার মানে আরো অনেক কিছু আর কি করি এর সাথে। ফুড ব্লগার না হলে কি হতে? অনেক অপশন, মানে আমি ছোট থেকেই খুব ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভ জিনিসপত্র করতে আমার খুব ভালো লাগে, সেটা যে মানে যাই হোক না কেন, আমার সবসময় মানে নতুন কিছু করতে মানে আমার ভালো লাগে। তো সেক্ষেত্রে মানে অনেক অপশন, যেমন গান, তারপরে ছবি আঁকা, ফটোগ্রাফি তো ছিলই, তারপরে মানে এরকম প্রচুর আমার হবিজ আছে যেগুলো আমার প্রফেশন হতে পারতো বা কখনো হয়েও ছিল, এমন নয় যে আমি কখনো কিছু ট্রাই করিনি, ফুড ব্লগিংই করেছি এমন নয়। তো মানে ক্রিয়েটিভ মানুষদের কাছে এটা একটা মানে কি বলবো, একটা ওপেন স্পেস। তো মানে আমি যখন এখন আমি ব্লগিং করছি, পরবর্তীকালে ব্লগিং ছাড়াও আমি অন্য কিছু নিয়েও কাজ করতে পারি। ফ্যাশন ব্লগিং বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে কাজ করতে ইচ্ছে করে? হ্যাঁ, মানে করছি এখন, মানে শুধু যে ফুড ব্লগিংই করি এমন নয়, মানে আগে শুধু ফুড ব্লগিংটাই করতাম, কিন্তু এটা না এমন একটা জায়গা যেখানে মানে এখন আর ওই মানে ব্লগিংটাই বলছি, শুধুমাত্র যে ফুড বা যে ফুড করছে, যে লাইফস্টাইল করছে সে ফুড করবে না, এখন আর ওই রকম ব্যাপার নেই। মানে তুমি যত দিক থেকে নিজের মানে ক্রিয়েটিভ সত্তাটাকে প্রকাশ করতে পারবে, মানুষ দেখতে চাইছে। মানে যখন আমি একটা সুন্দর আউটফিট পরে হয়তো কোথাও কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে গেলাম, তখন মানুষ আর কি জানতে চাইছে যে দিদি এই ড্রেসটা কোথা থেকে নিলে, ঠিক আছে। তো এরকম প্রচুর আমার কাছে মানে আমার কমেন্ট বক্সে বা আমার মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসে। সেই জন্য আমি শুধুমাত্র ফ্যাশন বলে নয়, আমি আস্তে আস্তে গত 1.5-2 বছর ধরে ফ্যাশন বা অন্য লাইফস্টাইল, অন্যান্য বিভিন্ন রকম ব্লগও আর কি ফুড ব্লগের সাথে করছি। ছোটবেলাটা কোথায় কেটেছে বৈশাখী? হাওড়ায়। হাওড়ায় একদম। স্কুল জীবনে বৈশাখী কেমন ছিল? একেবারেই মানে হাদা টাইপের একটু,
মানে আসলে যেটা হয় যে ছোটবেলায় আর কি, মানে কেউ একটু ভালোভাবে কথা বললেই তাকে বিশ্বাস করে নিতাম, এখনো সেটা আছে, পুরোপুরি তো একটা মানুষের চেঞ্জ হয়ে যায় না, তবে এখন সাবধান হয়েছি। তো ছোটবেলার থেকে হ্যাঁ, আস্তে 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 এখন অনেকটাই মানে সাবধান হয়েছি বলা যায়। স্বাধীনভাবে কাজ করতে গিয়ে কি কোনো প্রবলেমের সমস্যা তোমাকে ফেস করতে হয়েছে? না সেইভাবে, মানে সেইভাবে হয়নি, মানে এটা টাচউড আর কি, মানে সেটা আমার কখনো ফেস করতে হয়নি। তবে হ্যাঁ, কিছু জায়গায় মানে এই 7-8 বছরে কোনোদিনই আমাকে সেরকম কিছু আর কি ফেস করতে হয়নি যেটা খুব প্রবলেমেটিক বা কিছু। তবে হ্যাঁ, একটা জায়গায় যদি একটা মজার ইনসিডেন্ট বলতে হয় তাহলে মানে একটা জায়গায় গেছিলাম ফুড ব্লগিং করতে। তো তখন মানে খুবই খারাপ খাবার ছিল, মানে কোনোভাবেই সেটাকে খেয়ে আমি আমার এতে ভালো বলতে পারবো না। আর এমনি যারা হ্যাংলাস জিওকে এতদিন ধরে ফলো করছেন তারা জানবেন যে আমি ফেক রিভিউ দিই না, ঠিক আছে? সুতরাং ওরকম একটা হতে পারে যে আমার হয়তো কোনো জিনিসটা মানে পেড প্রমোশনের ক্ষেত্রে আমি হয়তো কোথাও গেলাম, সেখানে হয়তো আমার কিছু ভালো লাগলো না, সেটা আমি আমার পোস্টে দেখাইও না বা কাউকে ওটা সাজেস্টও করি না। কিন্তু একটা জায়গায় যদি সব খাবারই খারাপ হয় আমি তো সেটা মানুষকে দেখাতে পারি না, তো সেইটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত ব্যাপারটা মানে মিটে গেছে এবং আমি সেটার প্রমোশন করিনি এবং আমি সেটা পেজেও আমার রিভিউ দিইনি। তবে প্রবলেম বলতে এটাই একটা। ফ্যানের কাছ থেকে পাওয়া কোনো ভালো বা কোনো নেগেটিভ কমেন্ট যেটা তোমার মনে আছে? হ্যাঁ, এরকম প্রচুর, মানে ভালো কমেন্ট তো প্রচুর আসে, এবার তার মধ্যে কিছু মানুষ থাকেই নেগেটিভ কমেন্ট করবে। আমি নর্মালি নেগেটিভ কমেন্টগুলোকে ইগনোর করি, কিন্তু কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিতে বেশ মজা লাগে। যেমন কিছুদিন আগে, এই জাস্ট কয়েকদিন আগেই আমার পোস্টে একজন কমেন্ট করেছিল যে দিদি আপনি কি অ্যান্টাসিড নিয়ে বেরোন? তখন আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে বেরোই না, তবে এবার ভাবছি বেরোবো, কারণ আমার খাওয়া দেখে অনেক মানুষেরই বদ হজম হয়ে যাচ্ছে, তো তাদের জন্য একটা তো দরকার। তো এরকম মজার কমেন্টস মাঝে মাঝেই আসে। এগুলো কি কিছু তোমাকে এফেক্ট ফেলেছে মানসিক ভাবে? হ্যাঁ, ফেল তো বটেই। এখন কম, এখন যে একদম ফেলে না তা নয়, অনেকটা কম এফেক্ট পড়ে, কিন্তু আগে প্রচুর এফেক্ট পড়তো। মানে মানে খুবই ডিপ্রেস হয়ে যেতাম যে আমার কাজের সাথে, আমার কাজ নিয়ে কেউ যদি সমালোচনা করে বা সেই সেই নিয়ে কেউ যদি কথা বলে, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার মনে হয় কেউ সমালোচনা করলে সেটাতে আরো বেশি কাজ করার সুযোগ থাকে সেটা নিয়ে। কিন্তু অনেক মানুষই দেখেছি যে হয়তো কন্টেন্টের সাথে কোনো মিলই নেই, ঠিক আছে, আমার চুলটা কেন এরকম, বা দাঁতটা কিরম এরকম, চোখটা কিরকম, মানে কেন এরকম, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন। তো তখন আমার খারাপ লাগতো। এখন ভাবি যে তারা ওই পাত্তা পাওয়ার জন্যই বলে, সুতরাং ইগনোর করি। আর আমি যেহেতু এই ধরনের কন্টেন্ট দিই না, একেবারেই ক্রিঞ্জ কন্টেন্ট আমি করতে পছন্দও করি না, সেই কারণে এই ধরনের ফলোয়ার্সদেরও আমি মানে আমার ফলোয়ার লিস্টে রাখতে পছন্দ করি না, সেই কারণে ম্যাক্সিমাম টাইমেই আমি তাদেরকে ব্লক করে দিই। ট্রোলার্স বা বন্ধুরূপী যে শত্রুরা আছে তাদের জন্য কি বার্তা তোমার কাছে? বার্তা কিছুই না, তারা দেখছে তো যে হ্যাংলাস জিও কিভাবে গ্রো করছে, মানে তাদের অনেক কি বলবো, কথাবার্তা, অনেক রকম সমস্যা থাকা সত্ত্বেও হ্যাংলাস জিও ঠিক হয়তো সময় লাগছে, আমার গ্রোথটা একেবারে মানে এখান থেকে এইখানে নয়, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি, এগোতে থাকবো, কাজ করতে থাকবো, দেখা যাক, বাকিটা তো আমার কাজই কথা বলবে। তাহলে ভবিষ্যতে কি বৈশাখীর কাছ থেকে লোকেরা ফুড ব্লগিং ছাড়া অন্য কিছু কন্টেন্ট পেতে চলেছে? হ্যাঁ, অলরেডি পাচ্ছে, এবং আমার প্ল্যান আছে, মানে কতটা করতে পারবো জানি না, কিন্তু আমার প্ল্যান আছে যে নতুন নতুন ভাবে কাজ করার, সেটা ফুড ব্লগিং নিয়ে হোক বা ফুড ব্লগিং এর বাইরে গিয়ে হোক, নতুন কিছু কাজ করার, বা ফুড ব্লগিং কে নিয়েই নতুন কিছু ভাবনা তো রয়েছেই, দেখা যাক কতটা কি হয়। বাংলার পুজো নিয়ে যে আমরা পুজো ক্লিক্স এত কাজ করছি সেগুলো কি দেখা হয়? হ্যাঁ, আমি রিসেন্টলি বেশ কয়েকটা ভিডিও দেখেছি, বিশেষ করে রথের একটা ভিডিও, মানে বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বৈশাখী যদি পুজো ব্লগার হতো তাহলে আমাদের জন্য কি বার্তা থাকতো? পুজো ব্লগার বা যে কোনো ক্ষেত্রে আমি যেটা খুব পছন্দ করি বা যেটা খুব গুরুত্ব দিই, সেটা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে আমি বা তুমি যে ক্রিয়েটিভ সেটা মানুষ বুঝবে কি করে? কপি হোক যাই হোক না কেন, ক্যামেরার অ্যাঙ্গেল কিন্তু বলে দেবে যে তুমি কতটা ক্রিয়েটিভ বা তুমি কতটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে মানুষকে একটা, সেটা পুজো হোক বা কোনো ইভেন্ট হোক, তুমি মানুষের সামনে তুলে ধরতে চাইছো। তো আমার মনে হয় যে পুজো ক্লিপস যদি একটু ক্রিয়েটিভ ভাবে, একটু ক্রিয়েটিভ অ্যাঙ্গেল যদি ইউজ করে ভিডিওতে, তাহলে আরো অনেক মানুষের কাছে পৌঁছবে। তো বৈশাখী কিভাবে পুজো দেখা পছন্দ করে, হেঁটে নাকি ইন্টারনেটের মাধ্যমে? আমি সত্যি কথা বলতে নেটেই আমার ঠাকুর মানে দেখা হয়, কারণ ওই হেঁটে ঠাকুর দেখা সে বহু যুগ আগে, সে যখন কলেজে পড়তাম, ব্যাস ওই পর্যন্তই। নয়তো তারপরে আমি নেটে দেখে, আর আমার কাছে পুজো মানে সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার আড্ডা। সবাই বলবে এই সারা বছর খাচ্ছে তাও খাওয়া দাওয়া শেষ হয় না, কিন্তু এটাই আর কি, মানে বন্ধুদের সাথে বসে একটা কোথাও আড্ডা দেওয়াটাই আমার কাছে মেন। তো নেটেই আমার ঠাকুর ম্যাক্সিমাম দেখা হয়ে থাকে।
এখন কি পুজো নিয়ে কোনো প্ল্যানিং চলছে? হ্যাঁ, মানে এবারে পুজোটা এত তাড়াতাড়ি মানে চলে এসেছে, এই পুজোর প্রমোশন গুলো যখন আসছে তখন মনে হচ্ছে যে আচ্ছা পুজোটা এসে গেছে, মানে প্ল্যান কিন্তু এখনো সেভাবে তৈরি হয় না। নয়তো নর্মালি আমার পুজোর 2-3 মাস আগে থেকে মানে জামা কাপড় কেনা বা কোথায় কোথায় যাবো পুজোতে সেগুলো, মানে খেতে যাবো আর কি, সেগুলো সব ঠিক হয়ে যায়। তো এখনো অব্দি সেভাবে কোনো প্ল্যান হয়নি। স্পোর্টস নিয়ে কি বৈশাখী ইন্টারেস্টেড? মানে জিরো ইন্টারেস্ট। এবার শুরু হচ্ছে পুজো ক্লিক্সের গল্প কথার র্যাপিড ফায়ার রাউন্ড। তো রেডি তো বৈশাখী দি? একদম একদম। চাইনিজ না মুগলাই? চাইনিজ। চিংড়ি না ইলিশ? ইলিশ। বই পড়া নাকি গান গাওয়া? এটা বাছাটা খুব মুশকিল, কারণ দুটোই আমার খুব প্রিয়, মানে বই পড়তেও খুব ভালোবাসি আর গান তো সারাক্ষণই গাইছি। তবে বই পড়ার জন্য সময়টা তো দরকার হয়, সেই সময়টা এখন কমে গেছে, কিন্তু গান তো যখন তখন ঘুরতে ফিরতে গাইছি, তাই গানটাই চুজ করবো। সেরা অভিনেতা? সেরা অভিনেতা মানে সিনেমা তো সেভাবে খুব একটা দেখি না। এক সময় ছিল অক্ষয় কুমার, অনেক বছর আগে, তখন স্কুল কলেজে পড়ি। এখন সেভাবে আর কেউ নেই। সেরা অভিনেত্রী? অভিনেত্রী বাংলায় অনেকেই আছেন, কিন্তু ওই একজনের নাম বলাটা খুব মুশকিল। টি না কফি? বাড়িতে টি, বাইরে কফি। ব্যারাকপুরের বিরিয়ানি নাকি কলকাতার বিরিয়ানি? বিরিয়ানি আলু দিয়ে, একদম ভালোভাবে, মানে একদম কলকাতা স্টাইল বিরিয়ানি। প্রিয় রং? প্রিয় রং যখন যেটা পছন্দ হয়। প্রিয় খাবার? বিরিয়ানি। সকাল না রাতে কোন সময় বেশি কাজ করতে পছন্দ করো? নর্মালি আমি রাতেই বা রাত জেগেই কাজ করতে পছন্দ করি, এত বছর ধরে তাই করেছি, কিন্তু এখন মানে ফ্যামিলি সবকিছু সামলে রাতে আর ভীষণ টায়ার্ড থাকি, আর ওইভাবে তো সময় পাই না, তো এখন সকালে করতে হয়, না তো পছন্দ আমি করি রাতে কাজ করতে। প্রিয় ঋতু? শীতকাল। ভ্রমণ করতে ভালোবাসো? হ্যাঁ, ভীষণ। প্রিয় বই বা মুভি? যদি গল্পের বই হয়, কারণ মুভি সত্যি কথা বলতে এখন রিসেন্টলি তাও একটু আধটু সিনেমা হলে গিয়ে দেখা হয়, কিন্তু মুভি আমি সেভাবে খুব একটা দেখি না। তো গল্পের বই আছে প্রচুর, কিন্তু মুভি সেভাবে দেখা হয় না। পেড প্রমোশন নাকি অনেস্ট রিভিউ? এখানে এটা খুব একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, এই প্রশ্নটা করার জন্য থ্যাংক ইউ, কারণ আমি উত্তর দিতে চাই। পেড প্রমোশনের সাথে, মানে আমি রিপিটেডলি বলছি, পেড প্রমোশনের সাথে অনেস্ট রিভিউয়ের কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে অনেকেই মনে করে যে পেড প্রমোশন মানেই বোধহয় ফেক রিভিউ, কিন্তু না, মানে একদমই নয়। এটা একটা, মানে ব্লগিংটা না একটা কেরিয়ার অপশন, এটা মানুষকে হয়তো মানুষের বুঝতে আরো 10 বছর টাইম লাগবে। ঠিক আছে, আগে মানুষ ব্লগিংটাকেই মেনে নিতে পারতো না, যে কি এটা একটা, মানে খেয়ে বেড়াচ্ছে, ফ্রিতে বেড়াচ্ছে, এরকম ভাবে কি জীবনযাপন করা যায়। কিন্তু মানে যদি আমি ধরুন একটা ক্যাফে বা একটা রেস্টুরেন্টের তরফ থেকে বলি, তারা তো, তাদেরও তো প্রমোশনের দরকার পড়ে। তা মানে ধরুন সে যেমন একটা হোর্ডিং বানাচ্ছে, একটা ব্যানার বানাচ্ছে, তার মানে লাইটের সেট আপ, ক্যাফের সেট আপ, ঠিক আছে, সেই রকমই এইটাও কিন্তু একটা, মানে ব্লগাররা যে কাজ করছে, প্রমোশনাল কাজ করছে, এটাও কিন্তু ওর একটা পার্ট। মানে রেস্টুরেন্টের এগোনোর পথে প্রমোশনটাও কিন্তু খুব দরকার। সুতরাং আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি, যে এই প্রমোশনের ক্ষেত্রে যেটা হয়, অনেকেই হয় কি যে পেড হোক বা নন পেড হোক, সেটা আমি পরে আসছি। নর্মালি আমি যখন কোথাও গিয়ে খাচ্ছি বা রিভিউ দিচ্ছি, কেউ হয়তো কোনো রেস্টুরেন্ট থেকে আমায় ডেকেছে, তো সেক্ষেত্রে আমি আমার যে খাবারটা ভালো লেগেছে, আমি সেটাই শুধুমাত্র আমার ভিউয়ার্সদের দেখাই। প্রমোশনের ক্ষেত্রে যেটা ভালো লাগেনি সেটা নিয়ে আমি কোনো কথাও বলি না। অবশ্যই রেস্টুরেন্টকে সেটা আমি জানিয়ে আসি যে আপনাদের এটাতে এই সমস্যা আছে, এটা এইভাবে চেঞ্জ করা দরকার, কিন্তু সেটা নিয়ে কিন্তু আমি কথা বলি না। এর একটা কারণ হচ্ছে যে আমি যদি হঠাৎ করে বলে দিই যে এটা বাজে খেতে, প্রথম কথা আমি তাদের সুযোগ দিলাম না, জিনিসটা রেকটিফাই করার আমি তাদের সুযোগ দিলাম না। দ্বিতীয়ত হচ্ছে আমি শুধুমাত্র ফুড ব্লগিং করছি বলে বা আমার প্রচুর ভিউজ বলে আমি কারোর বিজনেসের ক্ষতি করতে পারি না। একটা খুব কষ্ট করে বা খুব একটা স্বপ্ন নিয়ে একটা মানুষ রেস্টুরেন্ট ক্যাফে বানায়, ঠিক আছে, তো অনেকে আছে যে চাকরি ছেড়ে হয়তো সমস্তটাই এফোর্টটাই এখানে দিয়েছে যে তার একটা স্বপ্নের ক্যাফে হবে, তো সেখানে গিয়ে যখন একটা খাবার খারাপ লাগছে আমার, তো আমার শুধুমাত্র প্রচুর ভিউজ আছে বলে লোক দেখানোর জন্য আমি জাস্ট মানে একদম বলে দিলাম যে এই খাবারটা একদম বাজে, আপনি এখানে এসে ট্রাই করবেন না, সেটা হয়তো আমাকে তাদের কাছে খুব একদম অনেস্ট ট্যাগ দিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। মানে এথিক্স বলেও তো একটা ব্যাপার থাকে, এথিক্যালি কিন্তু এটা ঠিক নয়। তো সেই কারণেই আমি বলবো যে পেড প্রমোশন আর
রিভিউ, অনেস্ট রিভিউ, মানে পেড প্রমোশন করলেও কিন্তু অনেস্ট রিভিউ দেওয়া যায়, সেটা নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে। অনেকে এরকম আছে তারা অস্বীকার করে হয়তো যে না আমি তো পেড প্রমোশন করি না, আমি ওসব করি না, আমি জাস্ট আসলটা নকলটা তুলে ধরি। কিন্তু এইভাবে কেউই করে না অ্যাকচুয়ালি, মানে এটা মুখেই বলে, আলটিমেটলি এটা হয় না। আর আমাদেরকে বুঝতে হবে যে ব্লগিংটা কিন্তু একটা ভালো কেরিয়ার অপশন হতে পারে। এবার ব্যাপারটা কি হয় বলুন তো, ব্যাপারটা যখনই যে কোনো ভালো জিনিস যখনই এক্সট্রিম পর্যায়ে চলে যায় না, তখন মানে সেটাকে লোকে খারাপ চোখে দেখে। ঠিক আছে, যেমন ব্লগিংটাও যখন আমি শুরু করেছিলাম বা আস্তে আস্তে যখন মানুষ এগোচ্ছিল, রিল বানাচ্ছে লোকে কোথাও গিয়ে, বা তারপরে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে ছবি দিচ্ছে, মানুষের ভালো লাগতে শুরু করলো, সেখানেই কিছু কিছু ব্লগার এসে খুব বাজেভাবে কোনো রেস্টুরেন্টকে হয়তো মানে খুব বাজেভাবে দেখালো তাকে, অথবা খাবার নিয়ে একটা যাচ্ছে তাই ভঙ্গিমা করলো, সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে কি করছে, মানে এদের কাজ নেই, খেয়ে দেয় কাজে, তো এরা এই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। কোনো কিছুটি এক্সট্রিম ভালো নয়। সুতরাং আমার মনে হয় যে তুমি যদি নিজে ঠিক থাকো এবং তোমার যদি মন থেকে তুমি যদি কাউকে মানে কি বলবো কোনো জায়গা সম্পর্কে জানাতে চাও, মেন কথা তোমাকে সৎ থাকতে হবে। এবার কেউ যদি সৎ না থাকে, সেটা কোনো কাজে, ফুড ব্লগিং এর ক্ষেত্রে বলে নয়, সে কোনো কাজেই সৎ থাকতে পারবে না। সুতরাং পেড প্রমোশন আর অনেস্ট রিভিউ দুটোই একসাথে করা যায়। ক্রিঞ্জ কন্টেন্ট নাকি ক্রিয়েটিভ কন্টেন্ট? এটাও র্যাপিড ফায়ারের মতন শর্টে অ্যান্সার দিতে পারবো না। অবশ্যই ক্রিয়েটিভ কন্টেন্ট, তবে ক্রিঞ্জ কন্টেন্ট নিয়ে আমি কিছু কথা বলি। ক্রিঞ্জ কন্টেন্টটা কি, মানে এখন যে ফুড ব্লগিং এর নামে এই মানে উল্টোপাল্টা ব্যাপারগুলো হচ্ছে, মানে কোনো দোকানে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে শপ ওনারকে উত্ত্যক্ত করা, বা একজনের সাথে আরেকজনের মানে বিবাদ লাগিয়ে দেওয়া, ঠিক আছে, তো এটাকে ফুড ব্লগিং বলে না। ফুড ব্লগিং যদি ভালো, আর এইগুলো যারা যে ক্রিঞ্জ ব্লগার বা ক্রিঞ্জ কন্টেন্ট যারা ক্রিয়েট করছে, তারা কিন্তু এমনি এমনি করছে না, মানুষ কিন্তু দেখছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানে ক্রিঞ্জ কন্টেন্ট দেখার মানুষও যেরকম আছে, ক্রিয়েটিভ কন্টেন্ট দেখার মানুষও আছে। এইবার মানে কে কোনটা চুজ করবে সেটা অবশ্যই তার ব্যাপার। কিন্তু আমার ক্ষেত্রে আমি কোনোদিনও মানে ভিউজের জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, সেটা যারা আমাকে এতদিন ধরে ফলো করছে তারা জানবে যে ক্রিঞ্জ কন্টেন্টে আমি বিশ্বাসী নই। কারণ এটা না একটা শিক্ষা, একটা রুচির ব্যাপার। সুতরাং আমার ক্ষেত্রে আমি ক্রিয়েটিভ কন্টেন্টে স্টে করব, সেটা এখনো তাই, আজ থেকে 10 বছর পরও তাই, এবং যতদিন আমি করব এই ফুড ব্লগিং ততদিন। তো এখনই আমাদের এখানেই শেষ হচ্ছে পুজো ক্লিকস গল্প কথার র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডের পর একটু কিছু খাওয়া দাওয়াতে যাওয়া যাক। নিশ্চয়ই। এখন আমরা আছি পাঁচকান ক্যাফেতে। এখান থেকে তুমি আমাদের খাবার জন্য কি সাজেস্ট করবে? বেস্ট কি এখানে? বেস্ট মেনুতে যা আছে সবই বেস্ট, কারণ এখানে মেনুতে যা যা আছে মোটামুটি সবই আমার ট্রাই করা হয়ে গেছে। তো বলবো যে এখানকার পিৎজা ট্রাই করতে পারো, ভালো লাগে। এসে গেছে আমাদের পিৎজা, পাঁচকানের পিৎজা। তুমি তো ট্রাই করোনি আগে, তো তুমি আগে ট্রাই করে দেখো যে তোমার কেমন লাগে। কেমন লাগলো বলো? দারুণ, পাঁচকানের পিৎজা সত্যিই দারুণ, অসাধারণ, ডিলিশিয়াস। ব্রেকের পর আমরা আবার ফিরে এলাম। তো বৈশাখীদি, এই যে আমরা দেখি ফুড ব্লগাররা রোজ রোজ এত জায়গায় ঘুরছে, এত এত খাবার অর্ডার করছে, খাচ্ছে, তো পুরোটাই কি তারা খান নাকি না? না না, সেটা তো সম্ভব নয়, মানে সবার কথা বলতে পারবো না, তবে আমার মনে হয় যে অত খাবার যে দেখায় সবটা খাওয়া তো সম্ভব না একটা মানুষের পক্ষে। অনেক সময় কি এটা দুটো জিনিস হতে পারে বা হয়, সেটা হচ্ছে একটা কি, ধরো আমি যেমন ম্যাক্সিমাম জায়গায় আমি একাই যাই, বা আমার সাথে হয়তো একজন কেউ থাকলো, তো আমরা কি করি কিছু কিছু বাইট নিয়ে বাকিটা আমরা প্যাক করিয়ে নিই, ঠিক আছে, প্যাক করিয়ে বাড়ি নিয়ে চলে আসি। আর আরেকটা হয় কি, অনেক সময় ব্লগার্স মিট হয়, মানে কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্ট হয়তো একসাথে অনেক ব্লগারদের ডাকলো, তো দেখতে পাবে যে অনেকেই না, মানে দেখবে কিছু কিছু এক কন্টেন্ট অনেকে পোস্ট করছে কোনো একটা নতুন ক্যাফে বা কিছু, তখন বুঝবে যে তার মানে সেখানে ব্লগার্স মিট ছিল এবং অনেক ব্লগার একসাথে গেছে। সেখানে যদি অনেক খাবার থাকে তো সেখানে তো অসুবিধা হওয়ার কথা না, সবাই খেয়েই নেয় ওখানে। কিন্তু আমি যেহেতু একা করি, তো সেহেতু মানে ওই অত খাবার কারুর পক্ষেই খাওয়া সম্ভব নয়। স্ট্রিট ফুড নাকি রেস্টুরেন্ট, কোন খাবারটা তুমি বেশি পছন্দ করো? আমি তো অবশ্যই রেস্টুরেন্টও বলবো না, আমি মানে আমার খুব পছন্দ হচ্ছে ক্যাফে। মানে মেন কিন্তু আমার এই হ্যাংলাস ডেউরের জার্নি কিন্তু ক্যাফে দিয়েই শুরু হয়েছিল, মানে আমি খুব ক্যাফে এক্সপ্লোর করতে ভালোবাসি। যেহেতু প্রথম দিকে ক্যাফেগুলো একটু থিমে, এখনো হয়, থিম বেসিসে বিভিন্ন ক্যাফে হতো,
তো সেইগুলো মানে আমি ক্যাফেতে যেতে খুব পছন্দ করি, মানে ধরুন কফি, বিভিন্ন রকমের কফি ট্রাই করতে পছন্দ করি। তো আমার ক্ষেত্রে স্ট্রিট ফুড রেস্টুরেন্ট কোনোটাই নয়, ক্যাফে। বাংলায় যে এত ভালো ভালো ফুড ব্লগাররা আছে, তো আমরা দেখতেই পাচ্ছি সো কল ফুড ব্লগারও আছে। তো তোমার কি মনে হয় কি এই ভালো ভালো ফুড ব্লগাররা তাদের কাছে কি হারিয়ে যাচ্ছে? না না, কখনোই নয়। আমার মনে হয় পুরো ব্যাপারটাই তো সোশ্যাল মিডিয়াকে ঘিরে। তো সোশ্যাল মিডিয়াতে না দু রকমের দর্শক, মানে দু রকমের কন্টেন্ট ক্রিয়েটার যেরকম আছে, দু রকমের দর্শকও কিন্তু আছে। সুতরাং যারা ভালো কাজ করছে তারা যদি, তাদেরকে কিন্তু কনসিস্টেন্ট হতে হবে। মানে ওই আজকে কাজ করতে শুরু করে কালকেই ফেমাস হয়ে যাব বা কালকেই একটা কোনো আমি খ্যাতি পেয়ে যাব, এই ভাবনাটা থেকে বেরিয়ে তারা যদি নতুন কিছু ক্রিয়েট করতে চায় বা এটাকে নিয়ে আরো ভবিষ্যতের তাদের অন্য ভাবনা থাকে, আমার মনে হয় যে না, মানুষ সবসময় নতুন জিনিস দেখতে পছন্দ করে, সেটা সবসময় যে। আর যারা সোকল ফুড ব্লগার না, তারা কি বলতো, আজকে একরকম, কালকে হয়তো ফুড ছেড়ে অন্য দিকে চলে। এখন দেখবে ফুড ব্লগারটা খুব ট্রেন্ডিং। মানে এক্ষেত্রে একটা কথা বলি, যে যখন আমি কলেজে পড়তাম, মানে বা স্কুলে পড়তাম, মানে 2012, 13, 14 ওই সময়টার কথা বলছি। ওই সময় দেখবে একটা একটা ট্রেন্ড ছিল, সবার হাতে ডিএসএলআর, সবাই ফটোগ্রাফার। আমিও করেছি অবশ্যই সেই সময় ফটোগ্রাফি। তো এইটা না এক এক সময় একটা জিনিসের ট্রেন্ড আসে। এখন ব্লগিং এর ট্রেন্ডটা খুব চলছে। সুতরাং এমন নয় যে আজ থেকে 10 বছর পর, মানে আজকে যাদের তুমি দেখছো, আজ থেকে 10 বছর পরেও তারা থাকবে। যারা কনসিস্টেন্ট ভাবে কাজ করতে পারবে, এবং সেটা সেটা কি বলবো, ক্রিঞ্জ হোক বা ক্রিয়েটিভ হোক, সে যে কোনো ব্লগারই হতে পারে, যারা কনসিস্টেন্ট ভাবে কাজ করবে তারাই কিন্তু টিকে থাকবে। আর সো কল ব্লগার যারা, তারা হয়তো ভিউজ তাদের হতে পারে, কিন্তু তারা মানুষের কাছে মানে পরিচিতিটা কিন্তু তাদের থাকবে না। যারা তোমাকে কপি করছে আমরা দেখতেই পাচ্ছি, তো তাদের উপর কি তোমার রাগ হয়? না, মানে প্রথম প্রথম হতো, একজন দুজন যে কপি করে ওরকম নয়, অনেকেই কপি করে। রিসেন্টলি একজন দুজন বেশি কপি করে, তবে আগে অনেকেই কপি করতো এবং তাদের সাথে আমার এখন কথা হয়। সব থেকে ভালো লাগে যে যারা আগে কপি করতো তারা এখন বলে, এবং তাদের কন্টেন্টের ধাঁচ পাল্টেছে, তারা নতুন ভাবে কাজ করছে, দেখে ভালো লাগে। কিন্তু যারা এখনো আমাকে কপি করে এবং একটা ভালো নিজেদের পেজ তৈরি হওয়ার পরও যারা কন্টিনিউয়াসলি কপি করে, আমার মনে হয় না এটা শুধু আমাকে কপি করার ব্যাপারটা নয়, মানে এটাতে আমার আগে খারাপ লাগতো, এখন আর কিছু মনে হয় না। কারণ আমি আমি তো ক্রিয়েটিভ, আমি আজকে একটা কাজ করব, কালকে একটা কাজ অন্যভাবে করব, পরের দিন অন্য একটা দিকে আমি ফোকাস করব। সুতরাং আমার কাজের ধরন কিন্তু পাল্টাতেই থাকবে। কিন্তু যারা কপি করছে তারা কিন্তু ওই কপি পেস্টের মাঝখানেই আটকে যাবে, কখনো আমাকে কপি করবে, কখনো অন্য কাউকে কপি করবে। তো সেটা না মানুষ বুঝতে পারে। আচ্ছা, প্রশ্নোত্তর পর্ব তো চলতেই থাকবে। তো পাঁচকানে যখন এসেছো, পাঁচকানের ভাইরাল বোবা ড্রিঙ্ক তো ট্রাই করতেই হবে। নিশ্চয়ই। চলো তাহলে। তো চলে এসেছে আমার হাতে বোবা ড্রিঙ্ক। তুমি ট্রাই করে বলো যে আমার তো খুব ভালো লাগে, তোমার কেমন লাগলো জানতে চাই। সত্যি ভালো খেতে, দারুণ। হাওড়াতে বোধহয় প্রথমবার বোবা ড্রিঙ্ক নিয়ে এলো পাঁচকান। এটা মনে হচ্ছে লিচির ছিল ফ্লেভারটা, আমার যেটা খেয়ে লাগলো। তো তুমি তো আজকে এসছো পাঁচকান, তুমি পিৎজাও ট্রাই করলে, বোবা ড্রিঙ্কও ট্রাই করলে। এছাড়াও কিন্তু পাঁচকানে ধরো, আমি যেহেতু প্রায়ই আসি সেই কারণে তোমায় বলছি, পাঁচকানের মেনুতে মানে এমন কিছু ইউনিক ইউনিক খাবার আছে যেগুলো তুমি চট করে কিন্তু অন্যান্য জায়গায় পাবে না। আর এটা চেঞ্জ হতেই থাকে, মানে তুমি ধরো আজ থেকে 3-4 মাস পরে যদি আবার পাঁচকানে আসো, দেখবে মেনুতে নতুন অনেক কিছু পাচ্ছ বা সেগুলোর টেস্ট একদম অন্যরকম। সুতরাং পরের বার যদি তুমি আসো, তো মেনু দেখে অন্য কিছু ট্রাই করতে পারো। ড্রিঙ্কস তো হলো, তো চলো এবার প্রশ্নোত্তরে ফেরা যাক। একদম। ফিউচার কি আছে ফুড ব্লগিং এ? স্কোপ যদি বলতে হয়, ফুড ব্লগিং এর বিশাল একটা স্কোপ, একটা বিশাল জায়গা আছে। কারণ এখন হয়তো ফুড ব্লগিংটা একটা মানে অনেক মানুষের জন্য একটা ট্রোলের জায়গায় চলে গেছে। এর সবকিছু নিয়েই হয়। যখন ওই যে ফটোগ্রাফির কথা বললাম, যে আজ থেকে বেশ কয়েক বছর আগে ফটোগ্রাফিটা খুব ট্রেন্ডিং ছিল, তখন সবার হাতে ডিএসএলআর ছিল। তো তখনও কিন্তু ফটোগ্রাফি নিয়ে ট্রোল হয়েছে। কিন্তু তুমি যদি আজকে তাকিয়ে দেখো, আজকে কিন্তু প্রচুর ফটোগ্রাফার আছে যারা বিভিন্ন সেগমেন্টে কাজ করছে এবং খুব সম্মানের সাথে কাজ করছে। তাদের নিয়ে কিন্তু আর সেভাবে ট্রোলও হয় না কিছু। তো সব জিনিসেরই খারাপ ভালো থাকে, কিন্তু আমার মনে হয় যে একটা সময় পর গিয়ে সেটার একটা হিউজ একটা স্কোপ তৈরি হয়। আমার মনে হয় যে ফুড ব্লগিংটা এখন যে জায়গায় আছে, ফুড ব্লগিং পরবর্তীকালে একটা ভালো বিজনেস অপশন হতে পারে, একটা ভালো কেরিয়ার অপশন হতে পারে। কারণ শুধুমাত্র ফুড ব্লগিং নিয়ে বলবো না, কেউ যদি ব্লগিংটা শুরু করে না, একটা রাস্তা খুলে যায়। সুতরাং একটা ক্রিয়েটিভ রাস্তা খুলে যায়। সুতরাং স্কোপ তো অবশ্যই আছে। ফুড ব্লগিং কি স্ক্রিপ্টেড হয়? আর তুমি যে মিনিং এ স্ক্রিপ্টেড বলতে চাইছো, না ওই রকম স্ক্রিপ্টেড হয় বলবো না, হয় হয়তো, আমি বলতে পারবো না। আমি আমার ক্ষেত্রে বলতে পারি
যে না ওইরকম স্ক্রিপ্টেড ফুড ব্লগিং আমি করি না। তবে স্ক্রিপ্টের ব্যাপারটা যেহেতু তুমি মেনশন করলে, এখানে বলি স্ক্রিপ্টটা কোন জায়গায় হয়, যখন আমি কোথাও, যেহেতু আমি ম্যাক্সিমাম ভিডিওতেই ভয়েস ওভার দিই, তো সেক্ষেত্রে স্ক্রিপ্টের ব্যাপারটা তো অবশ্যই খুব জরুরি। মানে আমি ধরো কোথাও কোথাও থেকে ঘুরে এলাম, সেখানকার অ্যাম্বিয়েন্সটা আমার কেমন লাগলো, বা এই যে আলো জ্বলছে, এই যে পোস্টারগুলো লাগানো, ওইগুলো দেখে আমার কি মনে হলো, তো সেটার জন্য তো, বা খাবার খেয়ে কেমন লাগলো, সেটার জন্য তারা সুন্দর করে স্ক্রিপ্ট আমায় লিখতেই হয়, যাতে যারা শুনছে এবং যারা দেখছে তারা আমার সাথে কানেক্ট করতে পারে। তো স্ক্রিপ্ট বলতে শুধু ওই স্ক্রিপ্টটা যে আমি লিখি কোনো জায়গা থেকে ঘুরে এসে, যে আমার এক্সপিরিয়েন্সটা যে আমি বর্ণনা করি আমার ভিডিওর মাধ্যমে, ওটাই স্ক্রিপ্ট। মানে স্ক্রিপ্টিং বলতে, মানে স্ক্রিপ্টেড বলতে কিন্তু মানে সাজানো ব্যাপারটা আমার ক্ষেত্রে অন্তত এরকম নয়। অনেকে ভাবে যে ফুড ব্লগাররা ফ্রিতে খেতে যায়, এটা কি সত্যি? আবারও একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। কারণ আমার মনে হয় কি বলতো, এখানে একটা কথা বলি, আগেই বলছি, ফটোগ্রাফাররা খারাপভাবে নেবেন না, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি বলছি। কারণ ফটোগ্রাফি প্রফেশনটা যেহেতু এখন, আর একসময় ট্রোল হতো, এখন কিন্তু ট্রোল হয় না, এখন সবাই জানে যে এটা একটা প্রফেশন হতে পারে এবং খুব সম্মানের সাথে সবাই প্রচুর কাজ করছে। তো ওয়েডিং ফটোগ্রাফাররা যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে ফটো তুলতে যায়, তারা তো স্বাভাবিকভাবেই কাজকর্ম সেরে রাতের খাবারটা সেখান থেকেই খেয়ে ফেরে। তো তাদেরকে কি জিজ্ঞাসা করা হয় যে তারা কি ফ্রিতে খেয়ে এলো? ধরো আমার কাজ ফুড নিয়ে, আমি একটা কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে প্রমোট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যদি খাবারটাই না খাই, বা আমি যদি পয়সা দিয়ে কিনে খাই, তো সেক্ষেত্রে মানে তারা যে আমাকে একটা খাবার দিল যে এই নিন আপনি এটা খান এবং খেয়ে বলুন আপনার কেমন লাগে বা সব ঠিকঠাক আছে। তো স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে তো প্রত্যেকটা জায়গায় গিয়ে পয়সা দিয়ে দিয়ে খেয়ে সম্ভব নয়। তো সেক্ষেত্রে এটাকে ফ্রি খাবার বলে না, এটাকে বলে ফুড স্পন্সর করা। এটা কিন্তু একটা বিজনেসের পার্ট। ফুড ব্লগিংকে যদি বিজনেস হিসেবে দেখা হয়, এটা কিন্তু একটা পার্ট। যে তুমি যখন আমার রেস্টুরেন্ট বা ক্যাফে তুমি যখন প্রমোট করছো, তখন আমি তোমাকে আমাদের রেস্টুরেন্ট বা ক্যাফে থেকে একটা কোনো আইটেম বা 5টা আইটেম তোমাকে আমি দিচ্ছি, এবং তুমি খেয়ে বলো কোনটা কেমন খেতে, এবং তোমার দর্শকদের জানাও যে কোনটা তোমার ভালো লেগেছে, কোনটায় কি বেশি ছিল কি কম ছিল। এবার এখন যদি সবাই সব খেয়ে দারুণ দারুণ বলে, সেটা তো মানে সেটা বিজনেসেরই একদিক থেকে ক্ষতি হচ্ছে, বা সেটা মানে সেই মানুষটার সমস্যা। কিন্তু খারাপ ভালো সবকিছুতেই থাকে, কিন্তু তা বলে আমি যেটা প্রমোট করতে গেছি স্বাভাবিকভাবে সেটা তোমাকে প্রোভাইড করা হবে, এখানে ফ্রি খাবার ব্যাপার নয়। এবার এটা কিন্তু আমি খুব অন্য একটা লেভেলে গিয়ে বলছি। এবার এখন ফুড ব্লগিংটা আসলে এতগুলো স্তরে ভেঙে গেছে না, মানে ওইভাবে আমি বলতে পারি না যে সবাই ফ্রিতে খায় না বা কিছু। কিন্তু যদি অ্যাজ এ প্রফেশন আমি দেখি, ব্যাপারটা কিন্তু ওই ওই জায়গায় থাকছে না যে আমি ফ্রিতে খেলাম বা আমাকে ফ্রি খাওয়ালো, একদমই নয়। আর কিন্তু কিছু কিছু ব্লগার তো হ্যাঁ আছেই, যে 1 প্লেট বিরিয়ানি পাবো বা 2টো প্যাকেট বাড়ি নিয়ে চলে আসবো, যাই গিয়ে বিরিয়ানির দোকানে ব্লগ করি, কিন্তু সেখানে না সে বলে বিরিয়ানির টেস্টের কথা, না কিছু। দোকানদারকে বা রেস্টুরেন্টের ওনারকে হ্যারাস করে, প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করে, মানে ওইভাবে ভিউ পাওয়ার একটা টেন্ডেন্সি। তো সেটাকে তো ফুড ব্লগিং বলে না। আমি ফুড ব্লগিং এর দিক থেকে, এবার ওটাকেই অনেক মানুষ ফুড ব্লগিং ভাবে, সেই জন্য তাদেরও দোষ নয়, তারাও ভাবে যে ফ্রিতে খাওয়ার জন্য এত নাচানাচি করছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা নয়। মানে এটা খুব একটা মানে সুন্দর একটা একটা প্রফেশন হতে পারে, কিন্তু ব্যাপারটাকেও তো, যারা জিনিসটা নিয়ে এগোচ্ছে তাদেরকেও তো একটু সুন্দরভাবে ভাবনা চিন্তা করতে হবে। সুতরাং আমার মনে হয় ওই যে বললাম সবকিছুরই খারাপ ভালো দিক আছে, কিন্তু ফুড ব্লগারদের ওটাকে ফ্রি খাওয়া বলে না, ওটা অ্যাকচুয়ালি বিজনেসেরই একটা পার্ট, যে তুমি তোমার প্রোডাক্ট আমাকে দিচ্ছ এবং সেটা রিভিউ আমি সবাইকে দিচ্ছি, দ্যাটস ইট। অনেকেই ভাবে যে ব্লগিং মানে হচ্ছে কারি কারি টাকা, স্ট্রাগল বলে কি কিছুই নেই? না না, নিশ্চয়ই আছে। এবার ব্যাপারটা হচ্ছে একটা লাক ফ্যাক্টরও কাজ করে। মানে এবার যারা এই ভেবেই ব্লগিং শুরু করে, আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, আগেই বলেছি, কারণ আমি যখন ব্লগিং শুরু করেছি তখন এত তো মানে ব্লগিং এর সম্পর্কে আইডিয়া ছিল না, আমি অন্যরকম ভাবে শুরু করেছি, তারপরে মানে এটাতে ইনভলভ হয়েছি যে ব্লগিং কিছু হয়। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে যে আমার পাশের বাড়ি গমু মেয়েটা ব্লগ করে, তাহলে আমি করি কেন, আমি কেন পারবো না? ঠিক আছে, এবার সেক্ষেত্রে যে সমস্যাটা প্রথমেই দেখা যায়, যে প্রথমেই একটা একটা মনে ইচ্ছে থাকে যে টাকা ইনকাম হবে, টাকা আসবে, ভালো ফলোয়ার্স হবে, ভিউজ হবে। সেক্ষেত্রে কারুর যদি ওটা হয়ে যায়, লাখ একটা কাজ করে যায় 1-2 বছরের মধ্যে, তাহলে তো ভালো। কিন্তু অনেকের ক্ষেত্রেই সেটা হয় না, এবং সেক্ষেত্রে তারা ডিপ্রেস হয়ে পড়ছে, তারা ভাবছে যে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু ব্যাপারটা তা নয়, এইটা না মানে মানুষ তো শখ থেকেই শুরু করে, যারা শুরু করে, এবার অনেকে এখন সোশ্যাল মিডিয়ার এই টাকা পয়সা দেখেও শুরু করছে। সুতরাং আমি বলবো, যাদের কারুর যদি সত্যি, মানে শুধুমাত্র ফুড ব্লগিং এর ক্ষেত্রে বলছি না, কারুর যদি সত্যি ধরো ব্লগিং নিয়ে এগোনোর ইচ্ছে থাকে, তাহলে আমি বলবো যে তুমি কাজ করে যাও। সত্যি কথা, এক্ষেত্রে ওই কথাটাই মানে কোট করা হবে যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। সত্যি কথা, তার কারণ হচ্ছে এখানে ফলটা আনএক্সপেক্টেড।
মানে কখন যে কোন, তুমি যদি অবশ্যই ক্রিয়েটিভ ভাবে কাজ করো, একঘেয়ে কাজ, ওর কপি করে কাজ করছো, তার কপি করে কাজ করছো, এইভাবে তো হয় না। নিজের ক্রিয়েটিভিটি যদি দিয়ে কাজ করো তাহলে লাখ ফ্যাক্টর যদি তোমার কোনো সময় কাজ করে যে তুমি সকালে উঠে দেখবে তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? তো এরকমও হয় যে তারপরে আর ঘুরে তাকাতে হয় না, কিন্তু আমার মনে হয় তারপর স্ট্রাগলটা আরো অনেক বেড়ে যায়। সেই সেই মাপকাঠিটা, সেই জায়গাটা মেনটেন করাটা কিন্তু মানে একটা ভিউ পেয়ে যাওয়া হঠাৎ করে একটা ভিডিওতে, সেটা খুব ইজি তুলনামূলক, কিন্তু সেটাকে মেনটেন করা বা তার থেকেও ভালো কিছু আমি দর্শকদের দেবো সেটা ভাবা, যেটা করতে গিয়ে সেটা কিন্তু খুব শক্ত, আর যেটা করতে গিয়ে ম্যাক্সিমাম মানুষই কিন্তু খারাপটাই বেছে দিচ্ছে। ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়াতে আমি আর বিস্তারিত যাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কন্টেন্ট তোমরা দেখতে পাও যেগুলো চোখে দেখার মতন নয়। তো কারণটা কিন্তু এটাই যে কম সময়ে কি করে মানুষের কাছে পৌঁছো। সুতরাং এই ধারণাটা নিয়ে থাকলে আমার মনে হয় না, দেখো টাকা তুমি অনেক জায়গা থেকেই আর্ন করতে পারবে, কিন্তু মান সম্মানটা যদি তোমার কাছে ম্যাটার করে, বা একটা ভালো কাজ, একটা ক্রিয়েটিভ কাজ, এইগুলো যদি তোমার কাছে ম্যাটার করে, তাহলে একটু সময় দিতে হবে। সময় দিলে আশা করি তুমি একদিন সাকসেসফুল হবেই। একজন ফুড ক্রিটিক্স আর ফুড ব্লগারের মধ্যে পার্থক্যটা কি? একটা খুব ভালো প্রশ্ন। এবার দেখো, ফুড ক্রিটিকের আমি যেটুকু জানি, যদিও আমার নলেজ খুবই কম, তবুও আমার নলেজ দিয়ে আমি যেটুকু জানি যে ফুড ক্রিটিক তাদেরই বলা হয় যারা ধরো একদম একটা খাবার খেয়ে তাতে কি আছে না আছে সমস্ত কিছু বলে দিতে পারবে, বা কি কি দিয়ে তৈরি, বা কোনটা কতটা বেশি কম বেশি পরিমাণ হলে ভালো হয় সেটার দিকে তারা গুরুত্ব দেয়। কিন্তু ব্লগারের ক্ষেত্রে বলতে পারবো, মানে ব্লগিং ব্যাপারটা তো খুব কি বলবো, দেখো ব্লগ ব্যাপারটা এসছে আগে, ব্লগাররা ব্লগ লিখতো, ঠিক আছে, সেখানে এখন ব্লগিংটা গিয়ে দাঁড়িয়েছে পুরোটাই সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এইরকম ব্লগিং। তো সেক্ষেত্রে আমি যদি খুব খুব যদি সিম্পল ভাবে বলতে চাই যে ফুড ব্লগিং যারা করে, ধরো আমার কথাই যদি বলি, আমি তো, বা তুমি যদি কালকে ধরো ফুড ব্লগিং শুরু করো, তুমি গিয়েই তো কোথাও গিয়ে তুমি সবটা ঠিক বলে দেবে, ভুল বলে দেবে এমন নয়, কিন্তু তুমি কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো তোমার ভিউয়ার্সদের সাথে। যে ধরো তুমি এটা খেলে, যে এটাতে কি কি আছে, মোটামুটি তুমি যেমন বললে আমার খেয়ে মনে হচ্ছে এটা স্ট্রবেরি দিয়ে করা, তো খেলে যে এটা আমার ভালো লেগেছে, এটা এই স্ট্রবেরি দিয়ে করা, তো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছো। ব্লগিং মানে আমি এটাই বুঝি, মানে আমার ক্ষেত্রে আমি এটাই বুঝি যে ব্লগিং মানে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। কিন্তু ফুড ক্রিটিকের কাজটা কিন্তু আরো বেশি কি বলবো, শক্ত। এবার ব্লগিং এর ক্ষেত্রে তুমি অবশ্যই খাবারে ঝাল কম, নুন বেশি, বা কোনটায় কতটা হলে ভালো, তো তার জন্য অবশ্যই তোমার বিভিন্ন খাবার ট্রাই করতে হবে। এমন নয় যে তুমি 5 কানে বোবা ট্রাই করে তুমি বোবাকে জাজ করছো, এটাও ঠিক নয়। তোমাকে অ্যাটলিস্ট তুমি কোরিয়ায় না যেতে পারো, তুমি কলকাতার ভালো ভালো জায়গা থেকে তুমি বোবা ট্রাই করতেই পারো, যাতে তুমি বুঝতে পারো যে কাছাকাছি নাকি একদম সেম সেম, কতটা ভালো বা কতটা খারাপ, তবে তুমি আলাদাটা করতে পারবে না। তো এইগুলোটা মানে এইগুলো খুব দরকার আর কি। সুতরাং আমার মনে হয় যে ফুড ব্লগার আর ফুড ক্রিটিক এইখানেই আলাদা। ফুড ক্রিটিকের কাজটা আরো অনেক বেশি শক্ত, ফুড ব্লগিং এর কাজটা তুলনামূলক ইজি। যারা নতুন ফুড ব্লগিং স্টার্ট করতে চাইছে বা ভাবছে করবে, ব্লগিং এ আসবে, তাদের জন্য কিছু টিপস বা কিছু তাদের সাজেশন? জন্য প্রথম একটাই আমার টিপস, সেটা হচ্ছে যে ওই যে বললাম, স্টার্ট করে দাও, অত ভেবে লাভ নেই। আর ওই মানুষ কি করছে, ঝরে ঝরে পড়ছে দেখাচ্ছে, এইগুলো ভেবো না। মানে এগুলো তো একটা পারিবারিক শিক্ষা, একটা রুচির ওপরও ব্যাপার। এবার যারা শুরু করছে, আমি আমি মনে করি যে তাদের কাজটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার, যে আমি এটা করছি, এবার যদি ভালো হয়, ভিউজ হয়, ভালো না হলেও কোনো ব্যাপার নয়, এই মেন্টালিটি নিয়ে কিন্তু শুরু করতে হবে। আর কনসিস্টেন্ট থাকাটা খুব দরকার। মানে আজকে আমি কাজ করছি 2 মাস পর আমার পরীক্ষা আছে, আমার শরীর খারাপ, আমার বাড়ির কেউ হসপিটালাইজড হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এগুলো খাটে না, কারণ সোশ্যাল মিডিয়াগুলো বুঝবে না। তোমাকে কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে এবং চালিয়ে যেতে হবে, সোশ্যাল মিডিয়ায় তোমার কনসিস্টেন্ট থাকতে হবে, এইটাই একমাত্র মানে উপায়। আজকের মতন হ্যাংলাস ডে আউট মানে বৈশাখীর সাথে গল্প কথা এখানেই শেষ করলাম। তাহলে বলো, আজকে যে আমরা এতক্ষণ ধরে আড্ডা দিলাম কেমন লাগলো তোমার আমার এক্সপেরিয়েন্সটা? ভীষণ ভালো লেগেছে। একটু তো নার্ভাস ছিলাম, কারণ এটা আমার প্রথম পডকাস্ট বলা যেতে পারে। এর আগে ওইভাবে তো কখনো বসিনি, তবে এটা না মানে ঠিক পডকাস্ট মনে হলো না, মানে একদম আড্ডা দেওয়ার ছলে আমরা একটা গল্প করলাম। তো এই পুজো ক্লিক্সের গল্প কথা সিরিজ কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি এরকম পুজো ক্লিক্সের তরফ থেকে এরকম আরো নতুন নতুন উপহার আমরা পাবো। পুজো ক্লিক্সের তরফ থেকে হ্যাংলাস ডে আউট মানে বৈশাখীর জন্য রয়েছে পুজো ক্লিক্সের তরফ থেকে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ, খুব আশা সুন্দর, করছি তোমার ভালো লেগেছে। খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরা যদি নিজেদের কোনো পরিচিত অতিথিকে আমাদের গল্পকথার সঙ্গে দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও।
পুজো ক্লিক্সের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই হ্যাংলার্স ডে আউট মানে আমাদের বৈশাখী দিকে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরের পর্বে আবার কোনো নতুন বিশেষ অতিথির সঙ্গে।